বাংলাদেশের জন্যে, আমাদের জন্যে আমার মনে হয় সবচাইতে সুন্দর যে কথাটি আমরা সবাই এখন হৃদয়ে ধারণ করছি সেটা হচ্ছে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই অনুভূতি থেকে নিজেকে উৎসর্গ করে দেয়া যায়। এই অনুভূতি থেকে এক বিশাল ঝড়ের সামনে, এক জলোচ্ছ্বাসের সামনে দাঁড়িয়ে পড়া যায়। এই অনুভূতি থেকেই যে কোনো দেশের বিপদে, যে কোনো আগ্রাসনের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যেতে পারি। নিজের জীবন তো একটাই, সেই একটাই মহামূল্যবান জীবনকে আমরা উৎসর্গ করতে পারি। প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে, গানটা শুনে অ্যাডোলেসেন্ট বাচ্চারা হয়তো বলবে এটা বোধহয় নারী পুরুষের প্রেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর আমার মনে হয় এটা বোধহয় দেশপ্রেমের কথা। এই ফাঁদ পাতা ভুবনে দেশপ্রেমের ফাঁদে যখন আমরা পড়ি তখন এখান থেকে আর বেরোতে পারি না। আপনাদের সবাইকে আজকের এই দারুণ বিশেষ দিনে আমন্ত্রণ জানাচ্ছি। পেছনে লেখাই রয়েছে, আপনারা এরই মাঝে জেনে গেছেন যে আমরা আজ এই সুহৃদরা একত্রিত কেন হয়েছি। প্রথমত একেবারে শুরুতে আমি অভিনন্দন জানাতে চাই ভীষণ করতালি দিয়ে কাকে, ডক্টর অনিমা রায়কে। ডক্টর অনিমা রায়, মনটা ভরে গেছে নামটা বলতে আমার। এই ছোট্ট মেয়েটিকে আমি দেখেছি তার পরিশ্রম, তার ডেডিকেশন, তার এগিয়ে যাওয়া, তার ভালোবাসা, তার প্রেম, সব কিছু। এবং সেখান থেকে আজ সে ডক্টর অনিমা রায়। এটা তো তার অর্জন হলো। সে দেশকে কি দিল? সে দেশকে, এ দেশের, দেশ বললে ভুল হবে, এই ভূখণ্ডের, এই যে আমাদের বদ্বীপ, এই যে হিমালয় থেকে পানি আসছে, এই যে তিলে তিলে একটা সময় ছিল যখন বাংলাদেশ পুরো মানচিত্র গড়ে ওঠেনি, সেই পলিমাটি মিলে মিলে আমাদের যে বাংলাদেশ, সেখানে যে দেশপ্রেমের এই আবেগ, সেখানে যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সব কিছুতেই যে সঙ্গীত, আমাদের সেই ঝরে যাওয়া পাতার মুড়মুড় শব্দ, আমাদের নদীর কলতান, আমাদের পাখির গান। আমাদের দেশ কখনো সাদা বরফে ঢেকে যায় না। সুতরাং সেখানে স্বদেশ প্রেমের চেতনা যখন দেখা যায় যে আমাদের শিল্পীরা, আমাদের পঞ্চগীতি কবি, তারা যে সৃষ্টি করেছেন এবং তা নিয়ে তিনি গবেষণা করেছেন। বইটি আমাকে পাঠাবার জন্যে ডক্টর অনিমাকে ধন্যবাদ। আমি পড়তে পেরেছি এবং এক নিঃশ্বাসে পড়তে পেরেছি। কত কিছু জানা বাকি ছিল এবং আরও অন্য কারো গবেষণা পড়তে গিয়ে আমি দেখেছি অপ্রতুল, মানে আসলে খুব একটা গবেষণা করা হয়নি, অথচ এই বিষয়টিতে গবেষণা হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। তবু একটা শুরু হলো। আমরা আজ এই মঞ্চ আলোকিত করে অতিথিদেরকে কিছুক্ষণের মধ্যেই ডাকতে যাচ্ছি এবং আপনারা জানেন যে আমরা মোড়ক উন্মোচন করতে যাচ্ছি একটা বইয়ের। এবং এই যে বইটি, এটি আশা করি যে ভবিষ্যতে যারা গবেষণা করবে, আমরা যারা বাঙালি প্রাণ আছি, আমাদের সকলের জন্য ভীষণ সুন্দর একটা পাঠযোগ্য, আবার গবেষকদের জন্যও রয়েছে অনেক তথ্য। সুতরাং আশা করি এই বইটি অনেক মানুষের হাতে পৌঁছে যাবে এবং বাংলাদেশের উপকার করবে, আমাদের দেশের মানুষের উপকার করবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর অনিমা রায়ের প্রথম গ্রন্থ পঞ্চগীতি কবির গানে স্বদেশ চেতনার প্রকাশনা অনুষ্ঠানে। অতিথিদেরকে আমরা মঞ্চে পেয়ে গেছি। তো আমরা এবারে সুরবিহারের যেই প্রিয় মানুষরা রয়েছে তাদের নেতৃত্ব দিচ্ছে লতা। লতা, আপনাকে আমি অনুরোধ করছি আপনি সেই সুন্দর সুন্দর উত্তরীয়গুলো নিয়ে মঞ্চে চলে আসবেন এবং আমাদের অতিথিদেরকে বরণ করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ডক্টর অনিমা রায়ের বিশেষত্ব। তিনি কোনো একটা বিন্দু ছাড়েন না, যে কারণে তার বৃত্ত সবসময় বৃত্ত থাকে। আমরা হাতে পেয়ে গেছি আমাদের বই। আজকের এই বইটি বাংলাদেশের মানুষের জন্যে, তাদের হাতে তুলে দেবার জন্য আমি অনুরোধ করব আমাদের অতিথিদেরকে। সকলে আমরা দাঁড়িয়ে মোড়ক উন্মোচন করে একটি স্থির চিত্র সৃষ্টি করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের অতুল প্রসাদ,
আমাদের দ্বিজেন্দ্রলাল, আমাদের রজনীকান্ত সকলেই রয়েছে এখানে। তাদের সৃষ্টিগুলো রয়েছে এখানে, সেই সৃষ্টির পেছনের গল্প রয়েছে এখানে, সেই সৃষ্টির সামনে কি করে বাঙালি জাতির ইয়াং হার্টদেরকে কি করে সামনে নিয়ে যাবে তাও রয়েছে এখানে। বই আমরা পাবো, এবং আমার ধারণা তার গবেষণাপত্র আমি দেখেছি, আরও অনেকগুলো বই হবে এই গবেষণাপত্রটি দিয়ে। আমরা শিল্পীদেরকে একটা সুন্দর একটা স্থির চিত্র, একটা স্মৃতি একটা তৈরি করে দিলাম। এখন ওনারা আপনাদের সকলের জন্যে যেই স্মৃতিটা সৃষ্টি করতে যাচ্ছে তার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি আবারও ঠিক হারমোনিয়াম, তবলা এবং মাইকের কাছাকাছি চলে যেতে। আজকের যে মন্ত্রী মহোদয় আছেন ওনার প্রিয় একটা গান আমি জেনে গেছি, সুতরাং স্বপন ভাই আপনাকে আপনার প্রিয় গানটা উপহার দিচ্ছি, দেখা যাক মেলে কিনা। আজ জীবনের জয়গানে আজকের এই আনন্দ আয়োজনে আরও একবার আমাদের প্রিয় মানুষদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নিশ্চয়ই আরও দু একটা গান শুনবো, তবে তার আগে আজকের বিষয়ে একটু আসি। গানের লোভ তো আমাদের আছেই, তবে এই বইটি সম্পর্কে বলবার জন্যে আমি এই মুহূর্তে বক্তাদেরকে একজন একজন করে মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর কমল খালিদ, বিভাগীয় প্রধান, সরকারি সঙ্গীত কলেজ, আপনাকে বইটির বিষয়ে একটু আলোচনা করবার জন্যে। অনিমা লিখেছেন, স্বদেশ শব্দটির সঙ্গে নিবিড় সংযোগ থাকে আত্মার। অদৃশ্য ও অনির্বচনীয় এই ধ্যানের সংজ্ঞা বিবৃত করা অত্যন্ত কঠিন, যেমনটা কঠিন মায়ের প্রতি ভালোবাসা তা মুখে প্রকাশ করা। তার শুরুটা খুব চমৎকার। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ভাষাভাষীর জন্যই এই আবেগের ব্যাপ্তি সাংঘাতিক বিষয়টি। দেশপ্রেমিক নিজের অবস্থান থেকে দেশের পরিচয়, নিজের অস্তিত্বের পরিচয় সুরক্ষিত রাখতে সংগ্রাম করে যায়। কেউ অস্ত্র ধরে, কেউ কলম ধরে, আবার কারো কণ্ঠের গান হয় অনুপ্রেরণা উৎস। প্রত্যেকের ভূমিকাই তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববাহী। আসলে চেতনার বিষয়টি কিন্তু চোখে দেখা যায় না, অথচ চেতনাই কিন্তু সব কিছুর কেন্দ্রবিন্দুতে। অনিমাতার লেখনীতে এটা প্রকাশ করেছে। আমি খুব সংক্ষেপে যাব, কারণ আজকে অনেকজন আলোচক আছেন। বইটির ভিতরে আমরা কি পাবো? এখানে 176 পৃষ্ঠার বইয়ে 6টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে আমরা পাবো পঞ্চগীত কবির গানে স্বদেশ চেতনার স্বরূপ অন্বেষণ। এখানে স্বদেশ চেতনার পটভূমি শিরোনামে অধ্যায়টিতে মূলত স্বদেশ চেতনা বিষয়ক আলোচনা এবং এই ধারার সঙ্গীত রচনার পটভূমি বিশ্লেষণ করা হয়েছে। এখানে স্বদেশী গানে পঞ্চগীতি কবির সম্পৃক্ততার ধরন তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা, তার পারিবারিক বলয়ে স্বদেশী গান রচনার অনুপ্রেরণা সহ স্বদেশী আন্দোলন পর্ব পর্যন্ত তার রচিত স্বদেশ পর্বের গানের ভাব বিশ্লেষণ ও প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। আমরা অধ্যায় প্রথম এবং দ্বিতীয় শুনলাম। তৃতীয় অধ্যায় রয়েছে রবীন্দ্র সমসাময়িক বৈচিত্র্যপূর্ণ গীতি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের গানে স্বদেশ ভাবনা বিষয়ে আলোচনা। প্রসঙ্গত আলোচিত হয়েছে তার স্বদেশপ্রেমের গানের বৈচিত্র্য ও স্বাতন্ত্র্য বিষয়। গ্রন্থটির চতুর্থ অধ্যায়ে আধ্যাত্মিক ভাবের কবি রজনীকান্ত সেনের গানের স্বদেশ বিষয়ক আলোচনা আছে। রজনীকান্ত সেনকে বৈচিত্র্যবিহীন সরলতায় আদর্শ কবি বলা যেতে পারে। তার স্বদেশ পর্বের গানও ঠিক তাই। স্বদেশী আন্দোলনকালে জাতীয় চেতনায় রজনীকান্ত সেনের ভূমিকা, তার গানে স্বদেশ চেতনা, তার রচিত জাগরণী গানে স্বদেশ চেতনার বিকাশ এবং এমনকি হাসির গানেও স্বদেশ চেতনার উপস্থিতি বিশদভাবে বিশ্লেষিত হয়েছে এই গ্রন্থে। কবি অতুল প্রসাদ সেন, যিনি রবীন্দ্র বলয়ের কবিদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং রবীন্দ্রনাথের অত্যন্ত নিকটজন,
অতুল প্রসাদ সেনের গানে স্বদেশ ভাবনা বিষয়ে আলোচনা আছে গ্রন্থটির ৫ম অধ্যায়ে। এ অধ্যায়ে দেখানো হয়েছে তার গানের বিষয় বৈচিত্র্য ও স্বাতন্ত্র্য। গ্রন্থটির ৬ষ্ঠ অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে স্বদেশী সঙ্গীত রচনার ক্ষেত্রে একেবারে নতুন এক ধারার বিকাশ, যেখানে চলে এসেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার জাগরণী গান, তার দ্রোহের গান, তার সামরিক জীবনের গান সমস্ত প্রকাশ হয়েছে এখানে। গ্রন্থটিতে উপসংহারে রয়েছে পঞ্চগীতি কবির গানের স্বদেশ চেতনার সার্বিক মূল্যায়ন। উপসংহারে অর্থাৎ আমরা ৬টি অধ্যায় পাচ্ছি, উপসংহার পাচ্ছি এবং এর পরবর্তীতে পাচ্ছি হচ্ছে আমরা গ্রন্থপঞ্জি। লেখক এই বইটা রচনার ক্ষেত্রে প্রায় অর্ধশতাধিক বই রেফারেন্স কিন্তু এনেছেন। আমরা যেটা গ্রন্থপঞ্জি সহায়িকা গ্রন্থপঞ্জিতে গেলে পাবো যে প্রায় অর্ধশত গ্রন্থের রেফারেন্স বইটা আছে। সো এই গবেষণাটি একটি উল্লেখযোগ্য গবেষণা আমি বলবো। আর পরিশিষ্ট অংশ যেটা অত্যন্ত উল্লেখযোগ্য আমি এই কারণে বলবো যে বিচ্ছিন্নভাবে বাংলা সংস্কৃতিতে যে পঞ্চভাস্কর, যে পঞ্চগীতি কবি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তাদের যে বিক্ষিপ্ত লেখনীগুলো পড়েছেন বিভিন্ন জায়গায়, অনিমা কিন্তু গবেষণার মাধ্যমে সেটাকে একটা বাঁধনে বেঁধেছে, একটা বইয়ের মধ্যে এনেছে। এখানে পরিশিষ্ট অংশে স্বদেশ চেতনার গানের তালিকায় মোট ২৬৪টি গান আছে। ২৬৪টি গান রয়েছে স্বদেশ চেতনার গান, যেখানে রবীন্দ্রনাথের ৭৯টি গান, ডিএল রায়ের ২৭টি গান, রজনীকান্ত সেনের ২৭টি গান, অতুল প্রসাদ সেনের ২২টি গান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রয়েছে ১০৯টি গান, মোট ২৬৪টি গান। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক উল্লেখযোগ্য একটি বিষয়। আমরা যারা একাডেমিক আছি, অর্থাৎ যারা আমরা পড়াই, আমাদের সঙ্গীতের বই কিন্তু খুব কম। তো আমি বাংলা একাডেমিকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা বই প্রকাশনার জন্য, কারণ আমাদের সঙ্গীতের বই অত্যন্ত কম। মহাপরিচালক মহোদয় এখানে আছেন, তাকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের একটা প্রকাশনার জন্য। আমার মনে হয় যে এই যে ২৬৪টির গান আছে, এই গানগুলো নিয়ে, এই গানের কালচারাল টেক্সট তো শুধু কথা, গানের কথা বানিয়ে আমরা বলি কালচারাল টেক্সট, কিন্তু মিউজিক্যাল যে টেক্সট আছে সেটা হচ্ছে স্বরলিপি। গান কিন্তু শুধু লেখা না, অর্থাৎ আমাদের যেমন দেহকে স্পর্শ করা যায়, প্রাণকে কিন্তু স্পর্শ করা যায় না। গানের লেখাকে স্পর্শ করা যায়, কিন্তু সুরকে কিন্তু স্পর্শ করা যায় না। সুর হচ্ছে গানের প্রাণ। যখন সুর এসে বসে গানের উপরে, তখন সেটা গান হয়ে দাঁড়ায়। অর্থাৎ বাণীবিহীন সুরবিহীন বাণী কিন্তু গান নয়। তা আমি চাইব যে এই গানগুলো নিয়ে একটা সংকলন হওয়া উচিত, যাতে গানের স্বরলিপি থাকবে। আমি আশা করি গ্রন্থটির শিক্ষার্থী এবং গবেষকদের জন্য শুধু তাই নয়, স্বদেশ চেতনা বিষয়ক একক ও সুসংহত গ্রন্থের অভাব পূরণ করবে এই গ্রন্থটি, এবং এসব গানের ব্যাখ্যা, বিশ্লেষণ, সমন্বিত আলোচনা বর্তমান প্রজন্মের মধ্যে স্বদেশের প্রতি মমত্ববোধ, দায়িত্ববোধ গঠনে এবং বিস্তারে সহায়ক ভূমিকা পালন করবে। এবার আসি ছোট্ট বর্ণনায় অনিমা রায়কে নিয়ে। আজকের যিনি লেখিকা, অনিমা রায়কে আমি চিনি দীর্ঘদিন, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের ছোট বোন, আমাদের কলেজের ছোট বোন অনিমা রায়। অনিমা রায় অত্যন্ত মেধাবী ছিলেন, কলেজেও, ঢাকা বিশ্ববিদ্যালয়েও। অনিমা রায় সংস্কৃতিবান ছিলেন। অনিমাকে জিজ্ঞেস করেছিলাম যে গান করতে কেন ভালো লাগে, অন্য কিছু কেন ভালো লাগে না, তোমার যে মেধা অন্য কাজে লাগাও, কিন্তু না, ও কিন্তু গানেরই পাগল। ও কিন্তু গানে নিয়ে থাকে সবসময়। ৩ কবির গান, অর্থাৎ অতুল প্রসাদ, রজনীকান্তের গান, রবীন্দ্রনাথের গান ও প্রিয়, মানে ওর অত্যন্ত আরাধ্য বিষয়। আমি তখন চিন্তা করলাম ওর লাইফে যে স্ট্রাগল, আজকে যে অনিমাকে দেখছেন, এই অনিমা কিন্তু একদিন হয়নি আসলে। আমরা বলি এস্থেটিক্সের ভাষায়, আর্ট ইজ নট এ সিল্ক ওয়ে। শিল্প কোনো মসৃণ পথ না, কিন্তু আর্ট ইজ এ ব্যাটল। শিল্প হচ্ছে একটা যুদ্ধ। সেই যুদ্ধটা আমি দেখেছি অনিমার জীবনে। কিন্তু অনিমার জন্য স্যালুট, কারণ ওকে যেভাবে দেখেছি যে স্ট্রাগল করে ওখানে এসছে, একজন সংগ্রামী নারী, যেটা ব্রাউনিয়া বললো একটু আগে, সাংঘাতিক একজন সংগ্রামী নারী।
সাংঘাতিক একনিষ্ঠতা তার আছে। তো মাঝে মাঝে মনে জাগে যে মানুষ কেন শিল্পী হয়, কেন কবি হয়। একটা ঘুড়ির দাম কত? 15 টাকা, 20 টাকা, 10 টাকা। কিন্তু ঘুড়ি যখন কেটে যায় তাকে ধরার জন্য একদল লোক কিন্তু বাঁশের মাথায় কাঁটা বাঁধানি ছোটে ঘুড়ি ধরার জন্য। ওই ঘুড়ি ধরতে গিয়ে পা ভেঙে ফেলে মানুষ। কেন? কারণটা কি? কারণটা কিন্তু ঘুড়ি না, ওই ঘড়ির পিছনে কিছু স্বপ্ন আছে যাকে ছোঁয়ার জন্য। একজন মানুষ কিন্তু শিল্পী হয় ওই স্বপ্নটাকে ছোঁয়ার জন্য। একজন মানুষ কিন্তু কবিতা লেখে কবি হয় ওই স্বপ্নটাকে ছোঁয়ার জন্য। কারণ গ্রন্থের যে ভগবান তাকে নিয়ে স্তুতি চলে, বড় বড় আয়োজন চলে, কিন্তু হৃদয়ের যে ভগবান তাকে নিয়ে শুধু গান করা যায়। ধন্যবাদ সবাইকে। এত সুন্দর একটি বক্তব্য শোনার পর আমার একদম মনটা ভরে গেছে, এবং থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে অনিমার সেই বিষয়টা আনবার জন্যে। মানুষের আসলে পরিশ্রম, একাগ্রতা সব কিছু মিলেই মানুষ বড় হয়। আমার আব্দুল আবু সাইদ স্যারের একটা কথা মনে হচ্ছে, আমাকে জিজ্ঞেস করতো, বলতো তোমার মাঝে বেদনা নেই। এখন স্যারকে সামনে পেলে বলতাম, স্যার জীবনটাই এখন বেদনা হয়ে গেছে। তো অনিমার বোধহয় বেদনাটাই তাকে আরো বড় করেছে। মানে আগুনে পুড়ে যেমন স্বর্ণ খাঁটি হয়, ঠিক তেমনি মানুষের জীবনে আসলে বেদনা না থাকলে সে ঠিক পূর্ণতা পায় না। আজ অনিমার একদম পূর্ণতার একটা দিন। আমাদের অতিথি জিজ্ঞেস করেছে বেদনা কি, এটার জন্য আরেকটা সেমিনার হবে স্যার। স্বপন ভাই অবশ্য অনেকটা জানেন বেদনার কিছু কিছু অংশ। তো আজ আমরা এত সুন্দর একটা বক্তব্য শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা পরবর্তী আবেদনে চলে যাচ্ছি, তবে আমরা আপনাদের কথাও মনে রাখবো, কারণ অমৃত আজ তো দুটো হলে হবে না। আমরা কিছুক্ষণ আগে দ্বিজেন্দ্রলাল রায়ের গানটা দিয়ে, আমার অনেক প্রিয় একটা গান, আপনাদেরও সবার প্রিয় গান, এর চেয়ে বড় গান হয়ই না, এর চেয়ে সুন্দর গান, সেটা দিয়ে শুরু করেছি। এরপরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা গান আমরা শুনেছি, তাই না? রবীন্দ্রসঙ্গীত শুনেছি একটা, এবং সেটাও আমার সবচেয়ে প্রিয় গান। এখন আমার আরেকটা সবচেয়ে প্রিয় গান আপনারা শুনতে পারেন, তবে পঞ্চগীতি কবির কার গান আপনারা শুনলে সেটা আপনাদেরকে বলতে হবে। কাজী নজরুল ইসলাম। কে বললেন? আপনারা বললেন। ওকে, তাহলে আমি সুরবিহারকে অনুরোধ করব আপনারা চলে আসুন। সুরবিহার এবারে একটা কাজী নজরুল ইসলামের একটা গান করবে। কারো কোনো রিকোয়েস্ট আছে নাকি? না থাকলে আমার একটা আছে, একই অপরূপ রূপে। অপরূপ রূপে মা তোমায় হেরিল পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জন। আম কাঁঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেলো লই অশনি। হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কেতকী কদম যুথিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা। পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা। তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী। হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। হেরিনু পল্লী জননী। এই অবতরণিকায় লিখেছে, কেউ অস্ত্র ধরে, কেউ কলম ধরে, আবার কারো কণ্ঠের গান হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস। আমাদের আজকের যিনি প্রধান অতিথি আছেন তাকে বললে হয়তো বলতো যে ওই গানটা করেন কারার ওই লৌহ কপাট। কারারুদ্ধ ছিলেন দীর্ঘ সময়, দেশের জন্য জীবন দিয়েছেন,
এবং অনেক পরিশ্রম করেছেন, দেশকে ভালোবেসে গেছেন। আজ তিনি মন্ত্রী হয়েছেন। অভিনন্দন স্যার আপনাকে। আপনার কথা শুনতে চাই আজকের এই বই সম্পর্কে। আমি যদিও সাহিত্য সংস্কৃতির খুব বোদ্ধা কোনো মানুষ না, কিন্তু একটা ভালো লাগা আছে এটার প্রতি, এবং সেই ভালো লাগাটাকে সম্বল করেই বিভিন্ন সময় তাদের মতো গুণী শিল্পীদের গান শোনার সুযোগ হয় আমার, বা তাদের মতো গুণী মানুষদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয় আমার। আমি একটা বিষয় শুধুমাত্র বুঝতে পারছি, যদিও বইটা আমি ভিতরে খুব গভীরভাবে প্রবেশ করতে পারিনি। আমি বাসায় যখনই সে দিয়েছে তারপরেই আমি একটু উল্টানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোটা বোঝার জন্য যতটা সময় আমি অনেস্টলি স্বীকার করে রাখছি আমি সেটা বুঝিনি, বাট আমি খুব রেখে দিয়েছি যে আমি এটার মধ্যে একটু প্রবেশ করব। বেশ কয়েকটা কারণে করব। বিশেষ করে এখানে তিনি পাঁচজন কবির যে অনুভূতি, স্বদেশ চেতনা, এবং তাদেরকে বিশেষ করে রবীন্দ্রনাথ, তারপরে দ্বিজেন্দ্রলাল, তারপরে রজনীকান্ত, অতুল প্রসাদ সেন, এবং সর্বশেষ কবি নজরুল, তারা প্রত্যেকেই দেশাত্মবোধক গান, স্বদেশ প্রেম নিয়ে অনেক কথা বলেছেন। আমি একটু ভালো করে বুঝতে চাচ্ছিলাম যে যে প্রতিটি গানের সময় যে ধরনের একটা উপমহাদেশে যে একটা তৎকালীন সময়কার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটটা ছিল, সেটা খুব ভালোভাবে এসছে কিনা, কারণ এটাও একটু ভালো করে বোঝা দরকার। যেমন যেমন বঙ্গভঙ্গ, জানেন এটাকে কিন্তু আমাদের ইতিহাসেই কিন্তু আমরা এটাকে দুইভাবে দেখি, এবং একভাবে যেমন মনে হয় যে বঙ্গটা একরকম থাকলেই ভালো হয়, যেটা সরোয়ার্দী সাহেব মনে করতেন, অথবা ধরেন শঙ্কর বাবু, ওই যে কিরণ শঙ্কর। আবার একই সঙ্গে দেখা গিয়েছে যে এই অঞ্চলের মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় আবার নতুন করে বলল যে দেখছো বঙ্গভঙ্গটাই সঠিক ছিল, এটা যেটা আলাদা ভূখণ্ড, এবং সেখানে আবার ওই বঙ্গভঙ্গ সময়কার যে গানগুলি, সেই গানগুলি আবার কিন্তু আপনার গানে পরিণত হলো এই বিভক্ত বাংলার এই অংশের স্বাধীনতা যুদ্ধের জন্য। ফলে এখনকার ছাত্রদের কিন্তু স্বদেশ প্রেম চর্চা করার সময় ইতিহাস রাজনীতির এই জটিল গতিটাও কিন্তু একটু আমি মনে করি যে ধরিয়ে দেওয়া দরকার। আমি মনে হয় আছে, আমি জানি না খুব ভালো করে, বাট থেকে থাকলে তো খুব ভালো, না থাকলে আমি ভাবছিলাম যে এটা নিয়ে আমি পরে লেখিকার সঙ্গে কথা বলবো, কারণ লেখিকা শুধু একজন গায়িকাই নয়, তিনি এটা লেখিকাও বটে, এবং লেখার জন্য যে ধরনের ইতিহাস জ্ঞান থাকা দরকার তা নিশ্চয়ই তার আছে, এবং ইতিহাসের সেই জ্ঞানকে সাহিত্যের মধ্যে প্রতিফলিত করার জন্য যে ধরনের জ্ঞান দরকার তাও তার আছে। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি যেহেতু আমার সঙ্গে তার পরিচয়, এবং আমি এই পরিচয়কে দীর্ঘদিন লালন করতে চাই, এবং তার সঙ্গে তার সঙ্গীত শোনার পাশাপাশি এই বই এবং বই লেখার জন্য সে যে জ্ঞানটা সঞ্চার করেছে সেটা বিনিময় করে আমি নিজেও ঋদ্ধ হতে চাই। সেজন্যই আমি এই বই সম্পর্কে আজকে তেমন কোনো মন্তব্য করলাম না। শুধু এটুকুই বলছি যে খালিল জিবরান যখন ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখছেন তার প্রফেটে, সেখানে একটা পর্যায়ে গিয়ে কিন্তু প্রেম সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি কিন্তু বলছেন যে প্রেম নিজেকে ছাড়া কিন্তু আর কাউকেই চেনে না। সেটা স্বদেশ প্রেম হোক, সেটা মানব প্রেম হোক, সেটা ব্যক্তিগত কোনো সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা হোক, অথবা প্রকৃতির সঙ্গে প্রেম হোক, অথবা ঈশ্বরের সঙ্গে প্রেম হোক। যে কারণে কিন্তু খুব সাধারণ শ্রোতা দর্শকরা অনেক সময় কনফিউজড হয়ে পড়েন, এবং গানগুলিকে কিন্তু ওইভাবে কোনটা প্রকৃতি প্রেম, কোনটা অন্য মানুষের রোমান্টিকতা, কোনটা এরকম ভাগ ভাগ করা থাকে, কিন্তু হিসাব করলে দেখা যাবে যে এই অনুভূতিটার কিন্তু একটা শাশ্বত সংজ্ঞা আছে। মানুষের মনের মধ্যে যতগুলি অনুভূতি, তার মধ্যে এটা এমনই একটা অনুভূতি যা তার একটা শাশ্বত সংজ্ঞা আছে, এবং সে কারণেই সব ক্ষেত্রেই প্রেম শব্দটাই কিন্তু ব্যবহৃত হয়। স্বদেশের ক্ষেত্রে অথবা মানুষের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার করি না। এই জন্যই পঞ্চগীতি কবির এই গানের এই বিভিন্ন পর্বে পর্বে তারা যে লিখেছেন, অনেকটা তালিকাও উনি দিয়েছেন। এর সঙ্গে ইতিহাসের এই প্রেক্ষাপটটাকে মিলিয়ে পড়তে পারলে তখন আর এক ধরনের স্বাদ পাওয়া যাবে। আমি সেই প্রত্যাশা নিয়েই অনিমার জন্য আশীর্বাদ এবং শুভেচ্ছা রেখে, এবং আপনাদের মতো বোদ্ধা শ্রোতারা আপনাদের উপস্থিতি তাকে আরও বেশি উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যিনি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার মধ্যে একজন সঙ্গীতপ্রিয় মানুষ, সংস্কৃতিপ্রিয় ব্যক্তিত্ব, তিনি সরকারের পক্ষ থেকে যদি দায়িত্ব পালন করছেন, তার দিক থেকেও পৃষ্ঠপোষকতা থাকবে, এবং এই যাত্রা আমাদের সকলকে আরও অনেক সমৃদ্ধির দিকে নিয়ে যাক। সরোয়ার্দী ভাই এবং আমরা দুজন কারাগারে ছিলাম একসঙ্গে,
এবং কারাগারের জেল গেটে মাঝে মধ্যে ভাবির সঙ্গে কথা হতো। স্বদেশ প্রেমের জন্য কেউ কেউ অস্ত্র ধরে, এই লোকটি পায়ে গুলিবিদ্ধ, সেই সঙ্গে তিনি বীর বিক্রম, দেশের জন্য রক্ত দিয়েছেন। তিনি এবং তার মতো যারা আছেন সবাইকে আমরা সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথিকে, একেবারে প্রাণবন্ত করে গেলেন এবং ঋদ্ধ করলেন আমাদেরকে তার বক্তৃতার মাধ্যমে। আমরা এর পরবর্তীতে আমরা আরও কিছু বক্তব্য শুনব, তবে এবারে আমি বিনীতভাবে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাতে চাই মহাপরিচালক বাংলা একাডেমি। বাংলা একাডেমির এই কাজটির জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ বাংলা একাডেমিকে, এবং তার যিনি এখন মহাপরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন, তার সঙ্গে আমার আগেও দেখা হয়েছে, একজন অসাধারণ মানুষ। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম, মহাপরিচালক বাংলা একাডেমি, আপনাকে একটু অনুরোধ করছি বক্তব্য প্রদানের জন্য। এই বইটি বাংলা একাডেমির প্রকাশনা, সেদিক থেকে লেখক অনিমা রায় আসলে বাংলা একাডেমির পক্ষ থেকে একটা দায়িত্ব পালন করেছেন। এই প্রকাশনা উৎসব সাধারণত প্রকাশকরা করে থাকে, কিন্তু বাংলা একাডেমি যেহেতু সরকারি অথবা সরকারি প্রতিম প্রতিষ্ঠান, ফলে তার কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের পক্ষ থেকে লেখক সেই দায়িত্ব পালন করায় তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই বইয়ের প্রকাশক যারা আছেন, মানে প্রকাশনার সঙ্গে যুক্ত প্রধান ব্যক্তিরাও এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের পরিচালক হারুন সাহেব আছেন, আমাদের ওই বিভাগের যারা বইটি প্রকাশ করেছে উপপরিচালক সাইমন জাকারিয়া আছেন, আরও কেউ কেউ আছেন কিনা সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবং আগেই বলা হয়েছে যে এই বইয়ের প্রচ্ছদ করেছেন সাইম রানা, তিনিও এখানে উপস্থিত আছেন। ফলে মোটামুটি এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আছেন, যদিও অনুষ্ঠানটি লেখকের পক্ষ থেকে করা হচ্ছে। বইয়ের একটা মোটামুটি পরিচয় আমাদের প্রথম বক্তা দিয়েছেন, ফলে আমি খুব দীর্ঘ এবং নিবিড় পরিচয়ের দিকে যাব না। আমি যেটা বলবো সেটা হলো যে অনিমা গান করেন, মানে আর্টিস্টের সঙ্গে একটা প্রাণের ব্যাপার আছে, আবেগের ব্যাপার আছে। আবার একই সঙ্গে তিনি একাডেমিশিয়ান, তিনি ইউনিভার্সিটির অধ্যাপক, গবেষণা করেন, সেটার সঙ্গে একটা তার অন্য সত্তা যুক্ত আছে। আমরা যখন এই বই নিয়ে আলাপ করছি তখন প্রধানত আমরা যাব হলো তার ওই সত্তার দিকে, একাডেমিক সত্তার দিকে। এই বইটা আসলে তারই একটি প্রকাশ, তারই একটি প্রমাণপত্র। বইটা যিনি গান করেন না তিনিও লিখতে পারতেন, কিন্তু যিনি গান করেন না তিনি লেখার তুলনায় যিনি গান করেন তিনি লিখলে যে একটা ভিন্ন ধরনের আবহ বইয়ের মধ্যে সঞ্চারিত হওয়ার কথা, এই বইয়ের মধ্যে সে ব্যাপারটি আছে। সেই ব্যাপারটা আসলে কি? সেই ব্যাপারটা হলো একাডেমিশিয়ান হিসেবে খানিকটা পদ্ধতিগতভাবে তাকে কিছু কথাবার্তা বলতে হয়েছে, কিন্তু যখন তিনি গানের বিশ্লেষণগুলো করেছেন, গান সম্পর্কে কথা বলেছেন, তখন শেষ পর্যন্ত তার আবেগ এবং প্রাণনা খানিকটা তার মধ্যে প্রাধান্য বিস্তার করেছে। বইয়ের মধ্যে একটা পটভূমি আছে, তিনি পদ্ধতি মাফিকই এগিয়েছেন। তিনি স্বদেশ প্রেম, স্বদেশ ইত্যাদির সংজ্ঞায়ন করেছেন। তিনি অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঐতিহাসিক পটভূমির মধ্যে স্বদেশ প্রেমের ব্যাপারগুলো খুবই মূর্ত হয়ে উঠেছিল, বিশেষভাবে সংজ্ঞায়িত হয়েছিল, বিশেষভাবে কার্যকর হয়েছিল, তিনি তার একটা পটভূমি নির্মাণ করেছেন। পরবর্তীকালে এই স্বদেশ বিষয়ক গানগুলো বারবার যে আমাদের আন্দোলন সংগ্রামে বাস্তবে খুবই কাজের হয়ে উঠেছিল, সেই বর্ণনাও তাঁর লেখায় আছে। কিন্তু দুটি ব্যাপার এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমার ধারণা যে একজন শিল্পী এই বর্ণনাটা লিখেছেন বলেই সেগুলো খুব বড় হয়েছে। সেই ব্যাপারটা হলো এই, একটা গানের মধ্যে যে আবেগটা ধরা আছে, যে বিশেষভাবে আবেগময় পটভূমির মধ্যে একটা গান রচিত হয়ে উঠতে পারছে, এবং সেটা যখন প্রথমবারের মতো অথবা পরে কখনো কখনো গাওয়া হচ্ছে, এই পুরো প্রেক্ষাপটের মধ্যে একটা আবেগ অনুভূতিময় এবং ওই সময়ের যে অনুভূতি সঞ্চারিত হয়েছে সামনে উপস্থিত শ্রোতাদের মধ্যে, যার একটা বিরাট অংশ আসলে রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আয়োজিত হয়েছিল, এই ব্যাপারটাকে প্রাধান্য দিয়েই আসলে এই বইয়ের গানের পরিচয়গুলো তুলে ধরা হয়েছে। ফলে এর মধ্যে একটা ভিন্ন ধরনের ব্যঞ্জনা সঞ্চারিত হয়েছে। আর আরেকটা গুরুতর ব্যাপার হলো এই যে দেশপ্রেম সব সময়ের জন্য আছে, কিন্তু সব সময়ের দেশপ্রেম
মূলকতার অস্তিত্ব কবিতা কিংবা গান হিসাবে অত উত্তুঙ্গ মেজাজে প্রকাশিত হয় না। একটা বিশেষ আবহের মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে, বিরোধিতার মধ্যে, মানে যে বিরোধী তার বিপরীতে, এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজ, যে বিরোধী তার বিপরীতে আসলে বিশেষ প্রেক্ষাপটে এই গানগুলো লেখা হয়েছে। প্রত্যেকটা গানের, প্রায় প্রত্যেকটা গানের, অন্তত প্রধান গানগুলোর এই প্রেক্ষাপটটা অনিমা তার বইতে মোটামুটি নির্ভরযোগ্যভাবে তুলে ধরেছেন। সেই তুলে ধরার আরেকটা বৈশিষ্ট্য হলো যে তিনি সাধারণভাবে ব্যবহার করেছেন স্মৃতি কথাগুলো। তার স্মৃতিকথা নয়, তার সঙ্গে যারা যুক্ত তাদের স্মৃতিকথার ভিত্তিতেই তিনি আসলে এই ব্যাপারটা উপস্থাপন করেছেন। এর ফলে লাভ হয়েছে এই, তিনি অন্য প্রচুর গবেষণা গ্রন্থ ব্যবহার করতে পারতেন, কিংবা তিনি নিজে গানগুলোর অন্য রকম বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ করতে পারতেন। সেখানে কোথাও কোথাও ক্রিটিক্যাল হওয়ার হয়তো প্রয়োজন দেখা দিতে পারত। যেমন ধরা যাক, এই ধরনের কিছু যদি আমি লিখতাম তাহলে হয়তো অনেক বেশি ক্রিটিক্যাল হতাম, যে ওই প্রেক্ষাপটের মধ্যে যেখানে ইংরেজ শাসনের মধ্যে একটা বিশেষ ধরনের জাতীয়তাবাদী পটভূমির মধ্যে এই গানগুলো লেখা হচ্ছে, তখন তার পটভূমির মধ্যে নানান ধরনের বিচার বিশ্লেষণের অবকাশ আছে। একই সঙ্গে পরবর্তীকালে যখন গানগুলোর অর্থান্তর ঘটে যাচ্ছে, ভিন্ন পরিপ্রেক্ষিতে গানগুলো যখন বাজানো হচ্ছে, গাওয়া হচ্ছে, লোকজনকে ভিন্ন পরিপ্রেক্ষিতে অনুপ্রাণিত করছে, সেখানকার ওই ভিন্ন প্রেক্ষাপট সম্পর্কেও উপস্থাপন করার দিকে হয়তো আমি যদি লিখতাম তাহলে বেশি মনোযোগ দিতাম। কিন্তু অনিমা যেহেতু চেয়েছেন আসলে এই গানগুলো যেই পটভূমির মধ্যে বাস্তবে রচিত হয়ে উঠেছে সেটাকে প্রাধান্য দিতে, তার মধ্যে 5 জন রচয়িতার আলাদা আলাদা কবিত্ব কিংবা শিল্পিত্বকে সামনে তুলে আনতে। যেমন ধরা যাক, রবীন্দ্রনাথ একই পটভূমিতে যে গান লিখছেন, অতুল প্রসাদ সেই গান নয়, একটু ভিন্ন রকম লিখছেন। কিংবা ধরা যাক, যার মধ্যে কৌতুক ব্যঙ্গ প্রবণতা অত্যন্ত প্রবল বলে আমরা জানি, সেই ডিএল রায় যখন লিখছেন, এবং একটু বিরতি দিয়ে, যেটা এই বইতে ঠিক ভালোভাবেই উল্লেখ করা হয়েছে যে একসঙ্গে 4 জন প্রায় লিখছেন গানগুলো, আর একটু বিরতি দিয়ে একটু নতুন প্রেক্ষাপটে নজরুল লিখছেন, একটু অন্য পরিপ্রেক্ষিতে, অন্য মেজাজে। আগের 4 জনের মধ্যে প্রণতি একটু প্রধান, নজরুলের মধ্যে একটু বিদ্রোহ বিপ্লব, এই ভঙ্গিটা একটু প্রধান। এই ব্যাপারগুলো যেই প্রেক্ষাপটের মধ্যে রচিত হয়ে উঠছে সেটা এখানে প্রাধান্য পেয়েছে এই বইতে। একই সঙ্গে প্রাধান্য পেয়েছে অ্যাকচুয়াল যে কর্মতৎপরতার মধ্যে, রাজনৈতিক অভিব্যক্তি, অভিপ্সা, প্রোগ্রাম, একেবারে কর্মসূচির মধ্যে এই গানের অনেকগুলো আসলে গাওয়া হয়েছিল। ওইখানে উপস্থিত ব্যক্তিরা যে স্মৃতিচারণ করেছেন, যার মধ্যে পুরো প্রেক্ষাপটটা তুলে ধরার একটা চেষ্টা ছিল, গানের ইফেক্টিভিটি বা কার্যকরতা তুলে আনার একটা ব্যাপার ছিল, ওই ব্যাপারটা, ওই স্মৃতিচারণ যেখানে যেখানে আছে সেগুলো এই বইতে সংকলিত হয়েছে। ফলে ওই গানগুলোর 2টো পরিচয় প্রধান হয়ে উঠেছে। আমি আবার বলছি যে এটা যত ঠিক ওই অর্থে ক্রিটিক্যাল একটা ভঙ্গিতে, পার্সপেক্টিভ থেকে লেখা হয় নাই, লেখা হয়েছে একজন শিল্পীর প্রাণ, মন এবং প্রেরণা থেকে। তার মধ্যে ওই স্মৃতিচারণমূলক রেফারেন্সের সহায়তায় এরকম একটা ভঙ্গি এর মধ্যে ফুটে উঠেছে যে আমরা গানগুলোর ওই প্রকৃত উপস্থাপন মুহূর্তকে এই বইয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আমাদের প্রথম বক্তা এই বইয়ের যে অন্য উপযোগিতা, তার গানের তালিকা, তার একটা বিবরণ ইত্যাদি ইত্যাদি এই সম্পর্কে বিস্তারিত আলাপ করেছেন। আমি এই বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেই আমার আলাপ শেষ করছি। আমি এই বইয়ের বহুল প্রচার কামনা করি, তাতে বাংলা একাডেমিরও কিছু লাভের ব্যাপার আছে এবং লেখকের তো বটেই। ধন্যবাদ সবাইকে। মূল বক্তার কাছে যাবার আগে আমি একটু শুনতে চাই জয়া চক্রবর্তী আপনার কাছে। দীর্ঘদিন ধরে আপনি অনিমাকে চেনেন এবং আপনাকে গুরু বলেছে আমাদের, আপনারা সকলেই তাকে চেনেন। তো কথা সাহিত্যিক ডক্টর মৃদুলকান্তি চক্রবর্তী সহধর্মিনী, তার কাছে শুনছি অনিমার কথা। তার গান, তার মানে কথা বলার সব কিছু মিলে সে একটা অসাধারণ। এবং ব্রাউনিয়া আপা যে কথাটা বলল, সে অনেক পরিশ্রমী একজন মেয়ে। সে এত পরিশ্রম করেছে, তার স্যার শ্রদ্ধেয় ডক্টর মৃদুলকান্তি চক্রবর্তী সব সময় বলতো, অনিমা চেষ্টা করে যাও, সামনে দিকে যাও, চেষ্টা করে যাও। আমার এই কথাটা বারবার মনে পড়ে। আজকে ওর স্যার বেঁচে থাকলেও হয়তো একই কথা বলতো। ওর আসলে অসম্ভব পরিশ্রমী একটা মেয়ে। সে তার যে এই উত্তরোত্তর সফলতা, আমি আরও তার জন্য
সফলতা কামনা করি। সে অনেক দূর এগিয়ে যাক এবং আমাদের সবার ভালোবাসা যেন ওর কাছে আন্তরিকভাবে আমি করছি। মানে বলার ভাষা নেই, আমার খুব ভালো লাগছে মেয়েটা যে এত বড় একটা করলো। আর বিশেষত পঞ্চগীতির উপর এই বইটা আসলে সবাই এখনো পর্যন্ত করতে পারেনি। সে যে করছে, আমার পড়ার সৌভাগ্য হয়নি। আমি আরও বেশি খুশি তার এই বইটার লেখনীর জন্য। এবারে আশিস কুমার চক্রবর্তী, আপনার কাছে একটু শুনতে চাই। পঞ্চগীতি কবির গানে যে দেশপ্রেম বা দেশ চেতনার কথা বলা হয়েছে, ডক্টর অনিমা রায় লিখেছেন। অনিমার সাথে আমার সম্পর্কটি হচ্ছে ডাক্তার রুগী সম্পর্কের চেয়েও বেশি কিছু। তো অনিমার আরেকটি গুণমুগ্ধ হলাম আজকে, যে এক সময় শুধু জানতাম যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আজকে লেখক। তো আমি আসলে রবীন্দ্রসঙ্গীত আমার কাছে খুব কঠিন মনে হয়। আমার ওয়াইফও রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ছায়ানটে গান টান গায়, কিন্তু আমি আবার ব্যান্ড প্রেমী। সো কিন্তু আমি খুবই কঠিন, মানে আমি রবীন্দ্রনাথের গান বুঝি না। আমি অনিমাকেও বলেছিলাম যে আমার কাছে কঠিন মনে হয়, কিন্তু আমি খুব অবাক হই যে এইরকম একটি সাবজেক্টে যে পিএইচডি করে সে কীরকম মেধাবী। সুতরাং এরকম একজন মেধাবী লেখকের বইয়ের প্রকাশনা উৎসবে সম্পৃক্ত থাকতে পেরে গর্ববোধ করছি। এবং যারা মাননীয় মন্ত্রী উপস্থিত ছিলেন, জহিরুদ্দিন স্বপন ভাই, আমার নটরডেম কলেজের বড় ভাই, আমাদের প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খোয়াম স্যার এখনও আছেন। আমি যেটি বলবো যে মূলধারার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে এই ধরনের অনুষ্ঠান অনেক বেশি আয়োজন করতে হবে। আমি আসলে আরও দু একজনের কথা একটু শুনতে চাচ্ছি। উপপরিচালক বাংলা একাডেমি শাহেদ মুমতাজ। বাংলা একাডেমিতে যারাই আসেন লেখালেখির কাজে, বই বের করা হোক বা প্রবন্ধ হোক বা অন্য কোনো কাজে একাডেমি সংক্রান্ত, আমরা সবসময় আমাদের পক্ষ থেকে সতত চেষ্টা করি এগিয়ে যাওয়ার জন্য। তো আমি ইতিপূর্বে যে কথা শুনেছি ডক্টর অনিমা রায় সম্পর্কে, যে অত্যন্ত পরিশ্রমী, এবং তিনি এই বই প্রকাশের পেছনেও কিন্তু তার পরিশ্রমের শেষ নেই। কারণ মনে হয় 3-4 বছর হয়ে গেছে এই বই প্রকাশ করতে। কারণ আপনারা জানেন যে একাডেমিতে একটা বই অনেকগুলো স্টেপ, যেটা একটা ধারাবাহিক, আমলাতন্ত্র কথাটা শুনতে একটু খারাপ লাগে, কিন্তু আমাদের একটা প্রাতিষ্ঠানিক নিয়ম আছে যে স্টেপ বাই স্টেপ আগাতে হয়। তো সেইগুলো অতিক্রম করতে হয়েছে তাকে, এবং তাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হয়েছে। মাঝে মাঝে হয়তো একটু বিরক্ত হয়েছেন, কিন্তু তারপরেও তিনি ধৈর্য ধরেছেন। কারণ ইতিমধ্যে আমাদের কয়েকবার মহাপরিচালক চেঞ্জ হয়েছেন, সেগুলোর জন্য দেরি হয়নি। আমি বলছি যে সেগুলো ছিল, এবং এই সমস্ত কারণে তাকেও অনেক মানে কঠোরপরত হয়েছে, সময় নিয়ে সংশোধন করতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে তার এই যে পঞ্চগীতি কবির স্বদেশ চেতনা এই বই প্রকাশ হয়েছে। এই বই আমাদের অবশ্যই আমাদের যে এখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় যাচ্ছে সারা বিশ্বব্যাপী, এবং ইভেন আমি বলবো যে বাংলাদেশেও আমাদের যে স্বদেশ চেতনা প্রকারান্তরে এই যে সহৃদয়তা, দরদ, মর্ম উপলব্ধি, এগুলোর না থাকার কারণেই কিন্তু আমাদের সমাজে বেশি বেশি রকম আমরা সামষ্টিক সহিংসতা বলি, কিংবা যে কোনো সহিংসতা বলি কেন, ইভেন আমরা যদি কিশোরী গাঙ্গের সমস্যা বলি, এগুলোর সাথে যুক্ত। তো এই সমস্ত বইগুলো যদি বেশি বেশি প্রচার হয় এবং মানুষের মধ্যে যদি মানবতাবোধ, মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারি, আমরা উদ্ভাসিত করতে হয়, তাহলে আমাদের অবশ্যই আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। এই বই পাঠকপ্রিয়তা পাক। ডক্টর অনিমা রায় আমাদের বন্ধুজন, তিনিও উত্তরোত্তর আরও লিখবেন, এবং তার সফলতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বুঝে গেছেন আমি কার কথা বলছি। সাইম রানা, আপনাকে একটু কিছু বলবার জন্য অনুরোধ করছি। যেহেতু কথা হলো, প্রচ্ছদটা মানে আমার নিজের কাছে এখনো ভালো লাগে নাই আর কি, আমি আরও ভালো করতে চেয়েছিলাম। হ্যাঁ, তো বাংলা একাডেমি আমাকে এরকম একটা দুর্লভ এবং অসাধ্য সাধনের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন, এজন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি খুবই মানে সামান্য পরিসরে এই প্রচ্ছদের কাজ করি, তো বাংলা একাডেমির সাথে আমার এই সংযুক্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অনিমা সম্পর্কে একটু যেহেতু কথা বলতে হচ্ছে, অনিমা আমাদের ডিপার্টমেন্টের ছোট বোন। যখন সে মাস্টার্স করার পর বিভিন্ন জায়গায় তার পারফরমেন্স করার চেষ্টা করছে বা বিভিন্ন অনুষ্ঠান করছে, তখন আমাকে ব্যক্তিগতভাবে জানাতেন যে ভাইয়া আপনি অনুষ্ঠানে একটু থাকেন, এবং রিভিউয়ের জন্য যে আমার গান কেমন হচ্ছে। বাহ। তো এই যে রিভিউ নেওয়ার জন্য, এবং আমরা সমালোচনা করতাম যে হ্যাঁ এই অংশ এইটুকু ভালো, এইটুকু খারাপ। তো এই খারাপ দিকগুলো বা সীমাবদ্ধতার দিকগুলো যখন বলতাম, তখন মনোযোগ দিয়ে শুনতো। এটা হলো সবচেয়ে বড়, যেটা আমাদের মানে প্রশংসা আমরা সবাই নিতে চাই, ভালো লাগে, কিন্তু সমালোচনাটা নিতে চাই না। তো এই কারণেই অনিমা
অনেক দূর এসেছে এবং আরও অনেক দূর যাবে, এবং তার যে নানামাত্রিক, এবং অনিমা কিন্তু নৃত্য এবং নাট্যের সাথেও যুক্ত আছে। হ্যাঁ, তার অভিনয়ও আমি দেখেছি। হ্যাঁ, তো এরকম অনেক ব্যাপার আছে যা একজনের মধ্যে অনেক রূপ থাকে। তো এখানে আবার গবেষক এবং লেখক হিসেবে আমরা পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি নিজেও যেহেতু সামান্য লেখালেখির সাথে যুক্ত, তো আমাদের এখন লেখক সহকর্মী হিসেবে খুব দারুণভাবে পেলাম। হ্যাঁ, তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনার এই প্রচ্ছদের ব্যাপারেও আমরা মুগ্ধতায় ভরে আছি। এবারে একটু করে শুনবো আমরা সাইমন জাকারিয়া, উপপরিচালক, আপনার কাছে একটু ছোট্ট করে কথা শুনতে চাই। আজকে যে প্রসঙ্গটা একটু উল্লেখ করতে চাই, আসলে সঙ্গীতের শক্তির জায়গাটা, এই যে পঞ্চগীতি কবির গানে স্বদেশ চেতনা, এই গানের শক্তির জায়গাটা কিন্তু আমরা এখন হারিয়ে ফেলেছি আমাদের দেশ থেকে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আমাদের দেশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকেই এই গানের শক্তির জায়গাটাকে পুনর্জাগরণ করাটা খুব জরুরি। কারণ আমি একটু উল্লেখ করতে চাই, যেহেতু মন্ত্রী মহোদয়ের সঙ্গে মনে হয় প্রথম কথা বলছি, এবং সেক্ষেত্রে একটু উল্লেখ করতে চাই যে আমাদের দেশের সাংগীতিক ঐতিহ্য কিন্তু 2 সহস্রাধিক বছরেরও প্রাচীন। সেই পুণ্ড্রবর্ধনে মহাস্থানগড়ে কথা আছে। অনিমাকে অনেক শুভেচ্ছা এবং বিশেষ করে তাকে অভিনন্দন জানাই। অসামান্য পরিশ্রমী এবং তার যে ধৈর্য এবং শৌর্য, এটা তুলনা নেই। আমার সহকর্মী ডক্টর শাহেদ মমতাজ বলেছেন যে তার ধৈর্য আসলেই সীমাহীন। কারণ বাংলা একাডেমিতে একটা বই বের করা কিন্তু খুবই কঠিন, কারণ এখানে একাডেমিক জায়গাটা, যেটা মহাপরিচালক মহোদয় বলেছেন, বইটা শুধু বই হলে হয় না, সেটার একাডেমিক ভ্যালুটা কি সেটাকে প্রতিষ্ঠা করতে হয়, সেটার প্রকাশটা থাকতে হয়। এবং এটি 2 জন পরীক্ষক মূল্যায়ন করেন, দ্বিতীয় পরীক্ষক না হলে তৃতীয় পরীক্ষকের কাছে যান, তারপরে সেটাকে তারপরেও যদি যোগ্য না হয় সেটাকে যথাযোগ্য সম্পাদকের কাছে যাই, সম্পাদনা করে সেটাকে একটা কোয়ালিটি প্রোডাকশন করা হয়। কারণ এই বাংলা একাডেমি যে টাকাটা খরচ করে সেটা সরকারের টাকা। কার জন্য খরচ করে? মানুষের জন্য। সেটা যে সেই টাকাটা যেন অর্থপূর্ণ হয়, এবং যে লেখকের বই আমরা প্রকাশ করছি সেই লেখকের মান মর্যাদা যেন জাতির কাছে সমাদৃত হয়। সেই জায়গা থেকে আমরা একটু সময় নিই। এর জন্য অনেক লেখক হয়তো মনক্ষুণ্ণ হন, সরে যান, কিন্তু অনিমা সরেননি। অনিমা তার কাজটি করে গেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন পঞ্চকবি গীতিকবির গানের স্বদেশ চেতনা বইটি প্রকাশের সুযোগ দিয়ে। তাকে অভিনন্দন, কৃতজ্ঞতা। চ্যানেল আই এর কথা বলেছে অনিমা, আমি ওর ভাগ্য ট্রাই করছি। সরাসরি ফরিদুর রেজা সাহেবকে ফোন দিলাম, যদি এই ভিডিও কলটা ধরে ফেলতো ওনাকেই অনুরোধ করতাম। তবে এখানে ইফতেখার মনিম আছেন, নান্টু ভাই আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পক্ষ থেকে কিছু বলতে চাইলে প্লিজ একজন একটু বলতে পারেন। আচ্ছা, সাগর ভাই ফোনটা ধরে ফেলেছেন। সাগর ভাই, আপনি অন এয়ারে আছেন, সকলে আপনার কথা শুনছে। আপনি জানেন আমরা এখন প্রকাশনা অনুষ্ঠানে আছি। ডক্টর অনিমা রায়ের প্রথম গ্রন্থ পঞ্চকবি গীতিকবির গানে স্বদেশ চেতনা, আপনি কিছু বলবেন? আপনি মাইক্রোফোনে আছেন। ডক্টর অনিমা রায়কে মূলত আমি চিনি গায়িকা হিসেবে, কিন্তু একদিন গান গাইতে গেছে, দেখলাম নামের আগে একটা ডক্টরেট বসে গেছে। তখন থেকে জিজ্ঞেস করলাম যে এত গান তুমি গাও, এর মধ্যে এত পড়াশোনা করলে কখন? অনিমা রায় আমাকে বলল যে আমার রেজাল্ট আপনি জানেন? আমি বললাম না, আপনার রেজাল্ট কোথেকে জানবো, আমি তো আপনার গানেরই একজন ভক্ত। তারপর অনিমা রায় গড় গড় করে তার রেজাল্ট বলে দিল, ক্লাস 1 থেকে সর্বোচ্চ পড়াশোনা পর্যন্ত। আমি বললাম তাহলে আপনার পিএইচডিটা হতে এত দেরি হচ্ছে কেন? উনি বললেন এখন আপনি উৎসাহ দিচ্ছেন, এখন হয়ে যাবে। আমি বললাম তানভীর তাহলে কে যেন রয়েছে? মানে তানভীরও আছে। আজকে সেই দিন, এই দিনটায় আমিও যে যোগ দিতে পারছি ফারজানা ব্রাউনিয়ার কল্যাণে কিংবা অনিমা রায়ের নির্দেশ আদেশে, তাতে আমি আনন্দিত। কিন্তু আমি আরো বেশি আনন্দিত যেহেতু আমি আপনাদের মধ্যে হয়তো বোদ্ধা নই, এখানে যারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি। আমি অনিমা রায়ের গান শুনতেই বেশি ভালোবাসবো। তবে অনিমা রায় যে কাজটি করে গেলেন সেটা থেকে যাবে চিরন্তন অনেক দিন। ভালো থাকবেন। অনিমা রায় আরো বড় হোক। কেমন হলো সারপ্রাইজ? ভীষণ খুশি হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি শুধু অনিমা রায় না, আপনি এই দেশের শিল্প সাহিত্যে যারা পরিশ্রম করে চলেছে তাদের জন্য মহিরুহ,
একদম সকলকে ছায়া দিয়ে রেখেছেন, এর জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ফরিদুর রেজা সাগর, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আরও অনেকের কথা শুনতে চাচ্ছিলাম, তবে আমাদের লেখকের কথা শুনবার আগে আমার মনে হয় যে আমরা শেষ বক্তার কাছে যাচ্ছি। তার আগে ইফতেখার মনিম, নান্টু ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেলের টিমকে ধন্যবাদ, এবং আমি আরও অনেকগুলো আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি, দেশ টিভি, স্টার টিভি, 24, যমুনা টিভি, চ্যানেল 1। এখন আপনার কোনো লোগো নেই, বাট আপনি যেখান থেকে এসে থাকেন না কেন আমাদের মিডিয়ার ভেতর থেকে এসেছে। এবারে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের লেখকের কথা শুনবার আগে আমরা যাব হচ্ছে সর্বশেষ বক্তব্যে, এবং সেই কথাটা শুনেই আমরা বিদায় নেব। তো এখন আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, আজকের যে আলোচনা বা যে কথাগুলো শুনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আপনার কাছ থেকে আপনার কথাগুলো একটু শুনতে চাই। আমার এক বন্ধু ছিল, লম্বা বক্তৃতা দিত সবসময়, সূর্য ডুবে যায় আমরাও বক্তা, ও বক্তৃতা দিচ্ছেই, এই নিয়ে আমাদের সঙ্গে ঝগড়া লাগতো। তাই নিয়ে কী বেলা ডুবে যাচ্ছে, আমরা বসে আছি, তুমি বলতেইস এত ধাক্কাধাক্কি করা হচ্ছে, হ্যাঁ খোঁচাখুচি করা হচ্ছে, থামো 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 না কেন? আমারে বলে, দোস্ত আমার মনে হয় যে লোকজন বুঝতেছে না ঠিক মতো, আমি আপ্রাণ চেষ্টা করি বোঝানোর জন্য, বুঝলেন? তো যাই হোক, তা আমাদেরও অভ্যাস আছে কিছু লম্বা কথা বলার, কিন্তু অনিমা রায় যে বইটা লিখেছে এটার উপরে আমাদের ডিজি সাহেব একটু আলোচনা করেছেন, আমাদের প্রফেসর সাহেব আলোচনা করেছেন। এই বইয়ের নানা কারণে বইয়ের বিশেষত্ব একটু ভিন্ন রকম। কেমন এটার উপর একটা লম্বা আলোচনা হওয়া দরকার, কারণ এটার সঙ্গে আমি মনে করি আমাদের স্বদেশী আন্দোলনের বিষয় আছে, আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিষয় আছে, আমাদের এখনকারও আমাদের যে ৭১, সেই ৭১-এরও একটা নিবিড় সম্পর্ক আছে, ২৪-এর নিবিড় সম্পর্ক আছে, অর্থাৎ মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা সম্পর্ক কিন্তু আছে। আমরা সে কারণে এর সঙ্গে আবার যেমন দ্রোহ, তেমন আবার প্রেম, রাগ, অনুরাগ, বিরাগ, অনেক কিছুর সম্পর্ক কিন্তু আছে। তো সব কিছু নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হতে পারত, কারণ এই বইটা আমিও খুব সবিস্তারে পড়ি নাই, কিন্তু একটু একটু মানে দেখলাম। আমার ধারণা যে আমাদের দেশে বোধহয় অনিমা রায়ই প্রথম এরকম পঞ্চগীতের এই কবিদের নিয়ে লিখেছেন, হ্যাঁ। এবং আমার এটাও মনে হয়, আমি যতটুকু জানি, যে ভারতেও আমি দেখলাম, আমাদের পশ্চিমবঙ্গেও এই একসঙ্গে এই ৫ কবির বিষয়টা সে নিয়ে খুব কিন্তু লেখালেখি হয়েছে বলে কিন্তু আমার মনে হয় না। তো সেই বিবেচনায় অনিমা রায় একটা দারুণ কাজ করেছে, যে আমাদের এই পঞ্চকবির নানা বিষয় তিনি তুলে ধরেছেন, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এর মধ্যে তাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু উনি আনার চেষ্টা করেছেন। সময় থাকলে অনেক আলোচনা করা যেত। আমি শুধু একটা বুঝি যে ব্যক্তিতে চিন্তার একটা ফারাক তো থাকেই, যতই আমরা একই ভাবে কথা বলি, একই মতাদর্শে চলি, তারপরেও প্রকাশভঙ্গিতে কিন্তু একটা পার্থক্য আমাদের থাকে। শত পার্থক্যের মধ্যেও আমরা কিন্তু এইখানে যে সাধারণ যে মিল, যেটা সেই মিলের বিষয়টা কিন্তু আমরা খোঁজার চেষ্টা করি, যেটা দিয়েই আমরা সমাজের অগ্রগতি, প্রগতি এগুলো কিন্তু বিবেচনা করি। যেভাবে উনি ওনাদের লেখাগুলোকে, সুর, গান, তার বাণী সবগুলোকে নিয়ে এসছেন, সেগুলোকে আমরা নানা রকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। যেমন উনি বললেন, ওর রবীন্দ্রনাথের কথা আমি এত বুঝি না, হ্যাঁ। আমার ছোট এক ছেলে আমাকে বলতেছে, রবীন্দ্রনাথের গান শুনলে আমার মনে হয় যে কান্না করতেছে, বুঝলেন না।
আসলে খুব গভীরে আমাদের যাবার বিষয় আছে। আমি একটা কথা বলি, রবীন্দ্রনাথের গান হচ্ছে সুরের কবিতা আমার কাছে মনে হয়। প্রতিটা কথা এটা মানে খুব হৃদয়ের গভীর দিয়ে আমরা যদি শুনি তাহলেই আমার মনে হয় যে এর মাধুর্যটা বোঝা যাবে। তো যাই হোক, এরকম যাই হোক না কেন, আমাদের প্রত্যেকটা কবির লেখার যেমন বৈসাদৃশ্য আছে, সাদৃশ্যও আছে। বিশেষ করে আমাদের স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে আমাদের এখানে আমাদের সংস্কৃতির, আমাদের সঙ্গীতের যে ধারা সৃষ্টি হয়েছে, সেই ধারার সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের এই রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ রায়, রবি নজরুল ইসলাম, এই অতুল প্রসাদ, সকলের কিন্তু একটা সাধারণত্ব একটা আছে। সেটা দিয়েই হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতিটা সমৃদ্ধ হয়েছে। সেই সমৃদ্ধ হওয়ার কারণে আজকে বাংলাদেশের সঙ্গীতের মাধুর্য, বাংলাদেশের সঙ্গীতের যে আনন্দ, সেটা কিন্তু আমরা খুব অন্যরকমভাবে ভোগ করি। তো এই হলো কথা। আমি মনে করি যে এইটা নিয়ে আমরা আরও একদিন আলোচনা করতে পারি। এর সঙ্গে রাজনীতি, সমাজের নানা ধরনের চিন্তার বিষয় জড়িত। একেবারে সিপাহী বিদ্রোহ থেকে আমাদের যদি আমরা ধরি যে সিপাহী বিদ্রোহের পরের থেকে যে বাংলাদেশের এই ভূখণ্ডের, ভারতীয় ভূখণ্ডের মানুষের মধ্যে যে দেশের প্রতি একটা প্রেম, দেশের প্রতি একটা অনুরাগ সৃষ্টি হয়েছে, তার থেকে ধীরে ধীরে মানুষ তার অধিকারের প্রশ্নে কিন্তু আস্তে আস্তে সোচ্চার হয়েছে। এবং ধীরে ধীরে কীভাবে মানুষ একটা গণ আন্দোলনে, গণসংগ্রামে আপনার জড়িত হয়েছে, এই সমস্ত গানে গানে অনুপ্রাণিত হয়ে, কেমন? তো সেই জন্য আমি মনে করি যে পঞ্চকবির এখানে ভূমিকাটা একটা বিরাট ব্যাপার। এটা আমরা আরেকদিন আলোচনা করি। আজকে সময় আসলে আমার হাতে খুবই কম, আমি ফেল মারলে আমার চাকরি নট হয়ে যাবে। তো সেই জন্যে আমি একটু যাব। আমি আবার অনিমাকে ধন্যবাদ জানাই। অনিমার সঙ্গে আমার বেশি দিনের পরিচয় না। ও যে কলেজে, ইউনিভার্সিটিতে করে, ওখানেই আমি একসময় পড়তাম। তা আমি এই দায়িত্ব নেবার পরে আমাদের যে একটা কমিটি আছে, ওই কমিটির মিটিংয়ে বললাম রবীন্দ্রসঙ্গীতের দিক থেকে কাকে কাকে ডাকা যায়। তখন বললো যে ওইখানে মিউজিক ডিপার্টমেন্ট আছে, ওইটার যে চেয়ারম্যান অনিমি। ঠিক আছে, আমার একটা তো ইমোশন থাকেই নিজের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। তা আমি তাকে ফোন দিলাম, ফোন দিয়েই তার সঙ্গে আমার পরিচয়। একটা কথা আমি শুধু বলে যাই, সময় কম, সেটা হচ্ছে আমাদের সরকার, আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে তার মতো করে আমরা বিকশিত হতে, প্রস্ফুটিত হতে, এটাকে আমরা দিতে চাই। এটাকে আমরা রাজনৈতিকীকরণ করতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, আমরা একাধিকবার বসছি। এটা আমার বলতে দ্বিধা নেই যে আমাদের সাংস্কৃতিক যে ব্যবস্থাপনা আমাদের এখানে আছে, যে আবহ আছে, যে পরিস্থিতিটা আছে, এটা খুবই বাজে একটা অবস্থার মধ্যে গেছে। তো এটাকে আমরা একটা শুদ্ধ জায়গায় নিয়ে আসতে চাই। সেই শুদ্ধ বলি বা পরিশুদ্ধ বলি জায়গায় আমরা নিয়ে আসতে চাই। তার জন্য আমরা অনেক কর্মসূচি নিয়েছি, অনেক পরিকল্পনা নিয়েছি। অসাধারণ আমাদের বাংলাদেশের সংস্কৃতি। আমি সবসময় বলি, পাহাড়ের সংস্কৃতি এবং আমাদের সমতলের সংস্কৃতি মিলিয়ে আমাদের যা আছে তা আমাদের এই যে আমাদের পঞ্চকবি থেকে শুরু করে আমাদের বিভিন্ন কবি, সাহিত্যিক থেকে শুরু করে আমাদের নানা ক্ষেত্রে শিল্প, আপনার চিত্রশিল্প, নৃত্যশিল্প, নানা ক্ষেত্রে যারা আছে পাহাড়ের এবং সমতলের, এই সব মিলিয়ে আমরা যদি এইখানে এটাকে একটা সুস্থ ধারায় এবং একই সাথে সাবলীল ধারায় আমরা গড়ে তুলতে পারি, এটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কালচার কিন্তু হতে পারে, বেস্ট কালচার হতে পারে। এটার রূপ, রস, গন্ধ এমন যা আমরা ভাবতে পারি না।
তা আমাদের সরকার, আমরা সেদিক থেকে কাজ করছি। আমরা আশা করি আপনারা খুব তাড়াতাড়ি বুঝবেন। যেমন বললেন, আমাদের লোকশিল্প আমাদের থেকে শুরু করে সমস্ত যে ব্যান্ড একজন বললেন, সব কিছুকে আমরা কিন্তু মিলিয়ে দেখছি যে কিভাবে আমরা আমাদের সংস্কৃতিকে একটা আধুনিকায়নের জায়গায় নিতে পারি, একটা চমৎকার জায়গায় নিতে পারি, যা মানুষের চিন্তা চেতনা মনস্তত্ত্ব গড়ে তুলতে পারে, যে মনস্তত্ত্ব দিয়ে মানুষ বাংলাদেশকে ভালোবাসতে পারে, তার প্রিয় মাতৃভূমিকে ভালোবাসতে পারে, সে কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে সে সবসময় ন্যায়ের পক্ষে থাকে, যে কোনো ধরনের সামাজিক অনাচার অবিচারের বিরুদ্ধে থাকে। এরকম একটা মনস্তত্ত্ব আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়েই কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। সেই কাজটা করার জন্য আসেন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমাদের সরকার আপনাদের সঙ্গে আছে। আমরা প্রত্যেকটা অঙ্গনকে আমরা সক্রিয় করে তোলার জন্য আমরা তাদের সঙ্গে আছি। আমি আশা করি বাংলাদেশটা খুব তাড়াতাড়ি আমরা একটা চমৎকার সংস্কৃতি সমৃদ্ধ একটা দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্ণধার, যিনি এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে। আর তাই তার কাছেই আমরা বলেছি আবারও ঘরে ঘরে আমরা সেই হারমোনিয়াম তবলা চাই, বাচ্চাদের মাঝে গান চাই। আমি আমাদের লেখককে আমন্ত্রণ জানাবার আগে বলতে চাই, একটু আগে আমরা শুনেছি গানের শক্তির কথাই মূলত এই গ্রন্থে বলা হয়েছে। গ্রন্থ কেন শুধু, আমরা তো এখানে একটা বৈজ্ঞানিক প্রমাণ আছে, কিন্তু আমরা তো জানি গানের শক্তির কথা। আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের 24, সব কিছুতেই এই গানের শক্তি দিয়েই কিন্তু আমরা অনেকখানি এগিয়ে গেছি। কিন্তু এখনও একই রকমভাবে নারীরা হেনস্থা হচ্ছে। এই বিষয়টিতে আমি জানি না কিভাবে কোথায় যাব। আমি ভীষণ কাঁদি, আমার ধারণা আপনারাও মধ্যরাতে কাঁদেন। এই ধরনের একটা দৃশ্য দেখার পর কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। আর বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আমি রামিসার কথাই এই মুহূর্তে বলছি, যে ঘটনাগুলো ঘটছে তা দেখে কোনো বাবা কোনো মা সুস্থ থাকতে পারে না, এবং আমরা কেউ সুস্থ নই। আর তাই সরকারের গণ্যমান্য ব্যক্তিরাও আছেন, আমাদের শিল্পীরা আছেন, সকলে মিলে আমরা নারীর প্রতি শিশুর প্রতি সহিংসতা রোধেও কি করে গানকে ব্যবহার করা যায়, কি করে ছায়াছবিকে ব্যবহার করা যায়, কি করে উনি যেভাবে বললেন, আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় যেভাবে বললেন, পুরো বাংলাদেশকে কি করে আমরা একটা বৃত্তে আনতে পারি, এটি একটু ভাবনার বিষয় আছে। আর এ নিয়ে যদি আরও কেউ গবেষণা করেন আমি সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে বিনা পারিশ্রমিকে সকল শ্রম আমি দেবার কথা দিচ্ছি। সুতরাং আমরা এখন ডক্টর অনিমার কাছে যাব, একজন সংগ্রামী নারী, একজন শিল্পী, যিনি সকলের হৃদয়ে গেঁথে আছেন, একই সঙ্গে তিনি গবেষণা করেছেন, তিনি যা ধারণ করেছেন তার যে শক্তি আছে, তার যে স্বদেশ চেতনার যে ভাবনাগুলো এই পঞ্চগীতি কবিতার মাঝে আছে এবং তাদের সৃষ্টির মাঝে আছে, তা তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন। এটা কিন্তু অনেক বড় ঘটনা। ওনার জন্য একটা অনেক জোরে করতালি দিয়ে ওনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনের সামনে। ধন্যবাদ ব্রাউনি আপা। আসলে সময় অনেক সংক্ষিপ্ত। আসলে শুরু থেকে বারবার অনেকের মুখে আমি সংগ্রামী, আমি অনেক পরিশ্রমী, আমার অনেক ধৈর্য, এই বাক্যগুলো শুনছিলাম এবং খানিকটা হয়তো সত্য, কিন্তু তা কখনোই এরকম একটি আয়োজন দেখতে পেত না যদি না আমার চারপাশের মানুষগুলো আমার এই সংগ্রামের পথটা মসৃণ করে দিত। আমি যাদের সাথে মিশেছি, যাদের সাথে চলেছি, যাদের সাথে বলেছি, আমি দেখেছি সহায়তার হাত পেয়েছি। কখনো আমাকে আমার একা মনে হয়নি, আমি সমগ্রকে নিয়ে চলবার সেই পরিবেশটুকু পেয়ে গেছি। এটা নিশ্চয়ই ঈশ্বরের কৃপা, আমার বাবা মায়ের আশীর্বাদ রয়েছে। এখানে আমার শাশুড়ি রয়েছেন, আমার পুত্র রয়েছে। ইউএসএতে আমার পতিদেব তানবীর তারেক বসে বসে এখনও টেনশন করছে কীরকম প্রোগ্রাম যাচ্ছে। এই হচ্ছে আমি অনিমা রায়। এখানে যারা সাংবাদিকরা রয়েছেন, এতগুলো চ্যানেল, তাদের কাউকে আমি ডাকিনি, সে ওখান থেকে বসে বসে সবার সাথে যোগাযোগ করেছে, কারণ সে সাংবাদিক, আমি সাংবাদিক পরিবারের একজন। এই কৃতজ্ঞতা আপনাদের কাছে, কারণ আমি শুরু থেকে, আমার 2008 সালে প্রথম অ্যালবাম বের হয়, সেই 2008 থেকে আজকে 26, 2000, এতগুলো বছর কোনো দিন আমার এই সাংবাদিক পরিবাররা আমাকে আমার হাত ছেড়ে যায়নি। সুতরাং ছোট হোক বড় হোক, যে কোনো আয়োজনে আমি আপনাদের সহায়তা পেয়েছি, আপনাদের সাথে পেয়েছি, কৃতজ্ঞতা। বলবো চ্যানেল আইয়ের কথা। চ্যানেল আই শুরু থেকে সকল শিল্পীরা যারা চেষ্টা করে সংগ্রাম করে সম্মুখে এগোতে চায় তাদের পাশে থাকেন। চ্যানেল আই আমার পাশে সারা জীবন থেকেছেন, এখনও পর্যন্ত আছেন। যারা এখানে রয়েছেন, আমি বৌদির কথা বলবো, না বললে আমার পাপ হবে, কারণ আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যতটুকু আমার বাবা মার পরে যে মানুষটি আমাকে
স্বপ্ন দেখিয়েছিলেন, এই তোমার তো কিছু হয় না, পড়ো, সামনে কাজ করতে হবে, এটা করো সেটা করো। তিনি হচ্ছেন ডক্টর মৃদুলকান্তি চক্রবর্তী, আমার শিক্ষক, আমার গুরু। তার পত্নী এখানে বসে আছেন, মৃদুল স্যার। ডক্টর মৃদুলকান্তি চক্রবর্তীর পঞ্চগীতি কবির গান, স্বরলিপি নির্ভর একটি গানের বই ছিল, সেই বইটি আমি বুকে নিয়ে নিয়ে ঘুরতাম, পঞ্চকবির গান গাইতাম, অতুল প্রসাদ ডিএলআর গান গাইতাম, স্যারের নামটা দেখতাম। সেই স্যারের ওই বই থেকে আমার অনুপ্রেরণা এই বিষয়ে গবেষণা করবার, আর একটু ব্যাপ্তি করবার, সেই প্রয়াসেই মূলত আজকের এই বই পঞ্চগীতি কবির গানে স্বদেশ চেতনা। স্যার স্বর্গে আছেন নিশ্চয়ই জানি। স্যার সেদিন যে মনে মনে আমরা বাবা মারা যখন প্রত্যাশা করি যার কাছ থেকে বেশি, তাকে কিন্তু বেশি বকা দেই, তোর হয় না কেন, তোর তো হওয়ার কথা। এই যে হওয়ার কথা স্যার উপলব্ধি করে পেরেছিলেন বলেই বাড়িতে কখন তার দরজা সবসময় খোলা থাকতো, কোন বই কখন লাগবে। আমার মনে হয় এখনও পর্যন্ত আমার বাসায় স্যারের বই আছে, সেই যে নিয়েছিলাম এখনও পর্যন্ত স্যারের বই আছে। সুতরাং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, সায়েম রানা ভাই, অনেক স্মৃতি, আমার অনেক দিনের আগের বড় ভাইয়েরা আছেন, আমাদের কমল খালিদ ভাইয়ের আগের, এদের সাথে স্মৃতির অভাব নাই। শেষ বেলায় যে মানুষটা আমাকে ছোট বোনের মতো করে স্নেহ দিয়ে এই বইটা পই পই করে পড়ে 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 এইখানে নিয়ে এসছেন, তিনি হচ্ছেন সাইমন জাকারিয়া। আপনার কাছে কৃতজ্ঞতার ভাষা নেই। আরেকজন মানুষ শাহেদ মমতাজ, আমার পিএইচডি গবেষণা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, একটু আগেও আমার সদস্যপদ, বাংলা একাডেমির সদস্যপদ হয়নি, আমি সেই 2023 সালে আবেদন করেছিলাম, সেটা কেন হলো না তার তদারকিটা করবার জন্য আমাকে কোন পথে এগোতে হবে সেই পথটি বলে দিচ্ছিলেন। আমার প্রণাম। কারণ আপনারা না হলে আজকে আমার কোনো সংগ্রাম, কোনো চেষ্টা, কোনো ধৈর্যই কার্যকরী হতো না। আমার মতো সংগ্রাম অনেকেই করছে, আমার মতো চেষ্টা অনেকে করে চলেছে, কিন্তু যদি আগুন জ্বলে ওঠে ঝড়ো হাওয়ায়, ঝড়ো বৃষ্টিতে, সেই আগুন যদি নিভিয়ে দেয়, তাহলে সেই আগুনের তাপ কারো পক্ষে পাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমার আগুনটি একটি ইতিবাচক হাওয়া বয়ে বেরিয়েছে, এই ইতিবাচক হাওয়ার তাপ আমি একটু একটু করে আপনাদেরকে ছড়িয়ে দিতে পারছি। আমার জন্য আশীর্বাদ করবেন। রয়েছেন আমাদের খৈয়াম স্যার, মাত্র কয়েকদিনের পরিচয়, তার মতো গান পাগল কথাটিই বলি আমি দেখেছি তার মধ্যে একটি পাগলামি, গানের প্রতি পাগলামি। এখন যদি বলে আকাশ ভরা সূর্য তারা গাইতে, স্যার নিশ্চয়ই গাইবেন না স্যার? অসাধারণ, তার বাড়িতে গানের আয়োজন চলতেই থাকে। এমন একটি মন্ত্রণালয়, এমন একজন মন্ত্রী আমরা পাবো, আমি কোনোদিন, এতদিন পর্যন্ত তো আমরা মন্ত্রণালয় দেখছি, এতদিন পর্যন্ত আমরা সাধনাও দেখছি, আমাদের সংস্কৃতির কার্যকলাপও দেখছি, কিন্তু এমন সঙ্গীতমুখর মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের আগে পাওয়া হয়নি বলেই আমাদের প্রত্যাশা, আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি আপনার কাছে এই ভরা মজলিসে চাইবো একটি রবীন্দ্র একাডেমি হোক বা রবীন্দ্র ইনস্টিটিউট হোক, যেটা আমাদের বাংলাদেশে নেই। আমাদের ছেলে মেয়েদের জন্য, সংস্কৃতি চর্চার জন্য, সিঁড়িতে বসে রবীন্দ্রনাথের গান গাইবার জন্য, বুকশেলফের থেকে বই বের করে রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, প্রবন্ধ পড়বার জন্য আমাদের এরকম ইনস্টিটিউট দরকার, যে এরকম রয়েছে নজরুলের জন্য। এটা আপনার কাছে আমার জোর দাবি, আমাদের সকলের জোর দাবি। নিশ্চয়ই এটা কার্যকর হবে। শেষ করব সকলের প্রতি কৃতজ্ঞতা। একটি প্রবন্ধ মানে একটি ভারী শব্দ, মানে প্রবন্ধ মানে কেমন যেন একটি, আমারও অনেক কাল পর্যন্ত হতো এরকম, যে কারণে হয়তো আজকে এই প্রজন্মের উপস্থিতি কম, যেটা আমার প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি, যাদের জন্য আমি সবচেয়ে বেশি কাজ করতে চাই। এতদিন গান করেছি, এখন লিখে চলবো তাদের জন্য। কৃতজ্ঞতা সবার প্রতি।